নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখবো এই মুহূর্তের খবর। ত্রিপুরার বাঁশের টাইলস ব্যবহার করা হয়েছে সংসদে। আগামী দিনেও বাঁশের উপর ভিত্তি করে শিল্প স্থাপনে ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করছে রাজ্য সরকার। বুধবার বিশ্ব বাঁশ দিবসে নিজের প্রতিক্রিয়ায় এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বাঁশ শিল্পের উন্নয়নের মধ্য দিয়ে রাজ্যের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করার পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। আনন্দের দিন ওয়ার্ল্ড ব্যাম্বো ডে। ত্রিপুরাতে 21 প্রজাতির ব্যাম্বো আছে এবং সারা ভারতবর্ষে না পৃথিবীর মধ্যে সেটা জানকারি আছে যে এত ভালো সুন্দর সুন্দর ব্যাম্বো এবং বাঁশ আমাদের ত্রিপুরাতে আছে। এবং এখানে ব্যাম্বো নিয়ে আমরা এটাকে যারা ইনভেস্টাররা আছেন তাদেরকে আমি বলেছি এবং গভর্নমেন্টও সেইভাবে চেষ্টা করছে যে হ্যান্ডিক্রাফটসের তো আপনার জানেন বহুদিন ধরে ব্যাম্বোকে কাজে লাগিয়ে হ্যান্ডিক্রাফটস শুধু ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে না বিভিন্ন যে পৃথিবীর বিভিন্ন জায়গায়ও যাচ্ছে, এক্সপোর্টও হচ্ছে। তো ব্যাম্বোকে নিয়ে আরও অনেক যেসব ইনোভেটিভ আইডিয়া সেইগুলো তৈরি হচ্ছে। ব্যাম্বোকে কাজে লাগিয়ে আপনার জানেন এখন টাইলসও তৈরি হচ্ছে। নতুন যে পার্লামেন্ট ভবন হয়েছে সেখানে টাইলস পর্যন্ত সেখানে বসানো হয়েছে। আরও এই ব্যাম্বোকে কাজে লাগিয়ে বিভিন্ন যেসব চিন্তা ভাবনা এখন আসছে সেগুলো নিশ্চয়ই কাজে লাগাবে এবং ত্রিপুরার ইকোনমিক্যাল যে কন্ডিশন সেটা ভালো হওয়ার ক্ষেত্রে সেটা খুবই কাজে আসবে। এই ওয়ার্ল্ড ব্যাম্বো ডে উপলক্ষে আমি সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ করে বুধবার রাজধানীতে বিক্ষোভ দেখায় প্রদেশ কংগ্রেসের নেতা কর্মীরা। ঘটনার প্রতিবাদে প্রদেশ কংগ্রেস লাগাতার আন্দোলন করবে বলে জানিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জিপ কেটে নেবার জন্য পুরস্কার ঘোষণা করে দেশ জুড়ে সমালোচনার মুখে মহারাষ্ট্রের শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কোয়াড় ও উত্তরপ্রদেশের এক মন্ত্রী সহ পাঞ্জাবের আরও দুজন ভাজপা নেতা। রাজনৈতিক আঙিনার পবিত্রতার বিপরীতে এই কদর্য মন্তব্যের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করছেন কংগ্রেস নেতাকর্মীরা। দলের বরিষ্ঠ নেতা রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে এদিন আগরতলায়ও বিক্ষোভ দেখান প্রদেশ কংগ্রেস নেতাকর্মীরা। দলের প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন। রাহুল গান্ধীকে নিয়ে যে 4 জন কুরুচিকর মন্তব্য করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার দাবি জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। এই ঘটনার প্রতিবাদে প্রদেশ কংগ্রেস রাস্তায় নেমে লাগাতার প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি। দলের বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রাক্তন প্রদেশ সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্য নেতাকর্মীরা। সামিল হয়েছি। আপনারা জানেন বিগত 2 দিন ধরে সারা দেশ জুড়ে একটা প্রবল সংশ্লিষ্ট ঘটনার প্রতিবাদে এবং সারা রাজ্যে বিরোধীদের উপর আক্রমণের অভিযোগ তুলে প্রদেশ কংগ্রেস সভাপতি ঘোষণা করেন আগামী 23 তারিখ ডিজিপি অফিস ঘেরাও করবে প্রদেশ কংগ্রেস। পুলিশ প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণে, আইনি ব্যবস্থা গ্রহণে নিরপেক্ষ প্রশাসন পরিচালনা করতে আমরা সেদিন প্রকাশ্যে রাস্তায় নেমে আমরা বাধ্য করব। ভয় ভীতি দেখিয়ে কংগ্রেস দলকে দমানো যাবে না বলে এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে মন্তব্য করেন আশিস কুমার সাহা। দলের নেতা রাহুল গান্ধীর জন্য কংগ্রেস কর্মীরা প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নির্বাচন কাটিয়ে পশ্চিমবঙ্গের দিলীপ ঘোষকে আবারও একবার রাজনীতিতে সক্রিয় করে তুলল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। দলের সভ্যপদ অভিযানের নেতৃত্ব এবং পর্যবেক্ষণের জন্য বুধবার সকালে ত্রিপুরায় এলেন একসময়ের বঙ্গ বিজেপির প্রভাবশালী এই নেতা। তবে কি ত্রিপুরা থেকে শুরু হলো দিলীপ ঘোষের রাজনৈতিক ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস? তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। বুধবার রাজ্যে এলেন বিজেপির সভ্যপদ অভিযানে ত্রিপুরার পর্যবেক্ষক পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রবীণ বিজেপি নেতা দিলীপ ঘোষকে ত্রিপুরার 5টি সাংগঠনিক জেলায় দলের সদস্যপদ অভিযানের তদারকি করার জন্য নিযুক্তি দিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। সদর, খোয়াই, ধলাই, ঊনকোটি এবং উত্তর ত্রিপুরা জেলায় সদস্যপদ অভিযানের দায়িত্বে থাকবেন বঙ্গের এই বিজেপি নেতা।
2019 সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে 18টি আসনে জিতেছিল বিজেপি। সেই 18 জনের মধ্যে একজন ছিলেন বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু এবারে লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির সদস্য সংখ্যা 18 থেকে কমে দাঁড়িয়েছে 12তে। গতবারের বিজয়ীদের মধ্যে যারা হেরেছেন সেই তালিকায় রয়েছেন দিলীপ ঘোষও। যদিও এই 5 বছরে অনেক রকম রদবদল হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। রাজ্য সভাপতি পদ যাওয়ার পর জাতীয় সহসভাপতি করা হয়েছিল দিলীপ ঘোষকে। পরবর্তী সময়ে সেই পদও চলে যায় তার। দিলীপ ঘোষের সভাপতিত্বের সময় পশ্চিমবঙ্গ বিধানসভায় 3 থেকে 77 আসনে উন্নীত হয়েছিল বিজেপি। লোকসভাতেও বাংলা থেকে 2 জন সদস্যের থেকে 18 জনে উন্নীত হয়েছে বিজেপি। তবে কি নির্বাচন কাটিয়ে আবারও একবার বঙ্গ বিজেপির রাজ ধরবেন দিলীপ ঘোষ? তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা। ত্রিপুরার সভ্যপদ অভিযানের মধ্যে দিয়ে রাজনীতিতে আবারও একবার সক্রিয় করে তোলা হচ্ছে দিলীপ ঘোষকে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মহল। এদিকে ত্রিপুরার বিজেপি সদস্য সংগ্রহ অভিযানও চলছে জোর কদমে। 3রা সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মানিক সাহার সভ্যপদ নবীকরণের মধ্যে দিয়ে ত্রিপুরায় শুরু হয়েছিল বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। এই ক্ষেত্রে গত 15 দিনে 3,33,390 জন সদস্য নিবন্ধিত হয়েছেন বলে দাবি করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আবারও একই দিনে রাজ্যের একাধিক জায়গায় যান দুর্ঘটনা। আগরতলার উড়ালপুল ও খোয়াই পদ্মবিল একই দিনে গুরুতর আহত এক এবং মৃত্যু হলো এক বৃদ্ধের। রাজ্যের সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে। আবারও উড়ালপুলে বাইক দুর্ঘটনা। 2টি গাড়ি ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক। ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, আচমকাই 2টি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এগিয়ে আসতে থাকে। এরপরেই বাইকে ধাক্কা মারে গাড়িগুলি। এর ফলে গুরুতর আহত হয়েছে একজন। নামছিলাম ওই দিক থেকে, হঠাৎ করে এখানে স্লো স্পিকার ছিল, স্লো করেছি, হঠাৎ করে দেখি পেছন থেকে এটা মেরেছে। তারপর যখন নামলাম, নেমে দেখি পেছন থেকে আরেকটা গাড়ি ওটাকে মেরেছে, ওই আমাকে মেরে দিয়েছে। এটা কি কেউ আহত হয়েছে? কেন? একজন কিছু হয়েছে, একজন হাসপাতালে গেছে। বুধবার দুপুরে আরো এক দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় মৃত্যু 60 বছরের অমরচাঁদ সরকারের। ঘটনা খোয়াই পদ্মবিলে। মৃতের বাড়ি ধলাবিল সরকারপাড়া এলাকায়। জানা গিয়েছে তিনি রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন। তখন খোয়াই থেকে আগরতলা যাওয়ার পথে একটি গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। এর জেরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরবর্তীতে দমকল বিভাগের কর্মীরা ওনাকে দুর্ঘটনাস্থল থেকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আমি তো একটা খবরে আমার একজনের ফোন করছিল আর কি, আমি ওখানে জুটে আসলাম বক্তব্য দিকে। আচ্ছা স্যার। একজন এখানে পদ্মবিলের একজন লোক আমার ফোন করছে, রাস্তায় এমন অবস্থা স্যার, গাড়ি ধাক্কা দিয়ে বা ইয়ে করে দিয়ে গেছে একজন, কি অবস্থা আসলে ঠিক করে থাকতাম না, আপনি একটু দেখে যান। কি গাড়ি আসলো স্যার? গিয়ে দেখেন স্যার, এই আলু গাড়ি কয়ে করছে আমার। রাজ্যে একের পর এক যান দুর্ঘটনা। প্রশাসনের দাবি তারা নজরদারি চালাচ্ছেন, কিন্তু সেই নজরদারি কি আদৌ ফলপ্রসূ হচ্ছে? তবে কেবল প্রশাসনের উদাসীনতার দিকে প্রশ্ন তুলেই আম জনতা দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছেন। এই দুর্ঘটনাগুলিতে তাদের কোনো ভূমিকা নেই, এই কথাই হলফ করে বলতে পারবেন কতজন? প্রশ্ন কিন্তু সেখানেও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও নিজেদের এজেন্ডা থেকে এক চুলও সরছে না ভারতীয় জনতা পার্টি। এক দেশ এক নির্বাচন ইস্যুতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটির রিপোর্টে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তবে একে কার্যকর করার জন্য প্রয়োজন হবে সাংবিধানিক সংশোধন এবং রাজ্যগুলির অনুমোদনও। 2024 সালের সাধারণ নির্বাচনে এক দেশ এক নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, কিন্তু নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি বিজেপি। তারপরও এক জাতি এক নির্বাচনকে শেষ পর্যন্ত অনুমোদন দিয়ে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল, যার চেয়ারম্যান ছিলেন প্রধান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মোদী মন্ত্রিসভায় এই বিষয়ে তার রিপোর্ট দিয়েছেন এবং তারপরই সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে এই রিপোর্ট। এক দেশ এক নির্বাচন বিষয়ক কমিটি 191 দিন কাজ করেছে এবং 21,558 জনের মতামত নিয়েছে বলে জানিয়েছে সরকার। 47টি রাজনৈতিক দলের মধ্যে 32টি সহ 80% মানুষ প্রস্তাবটিকে সমর্থন করেছেন বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এক দেশ এক নির্বাচন 2 দফায় প্রস্তাবিত হবে, যেখানে প্রথম দফায় একই সঙ্গে অনুষ্ঠিত হবে লোকসভা ও বিধানসভা নির্বাচন।
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে স্থানীয় সংস্থা অর্থাৎ পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচন বলেও জানিয়েছে কেন্দ্র। আগামী শীতকালীন অধিবেশনেই বিল আকারে একে সংসদে আনবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। গত মার্চ মাসে রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত প্যানেল এই বিষয়ে জমা দেয় তাদের 18,626 পৃষ্ঠার একটি প্রতিবেদন। যদিও 1951 থেকে 1967 সাল পর্যন্ত দেশে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তবে এবার কিন্তু পথ অনেকটাই কঠিন হবে এক দেশ এক নির্বাচনকে কার্যকর করতে। একে কার্যকর করার জন্য একদিকে যেমন প্রয়োজন হবে সাংবিধানিক সংশোধন, তেমনি প্রয়োজন হবে রাজ্যগুলির অনুমোদনও। যদিও বিজেপির জোট শরিক জেডিইউ এবং এলজেপি আনুষ্ঠানিকভাবে সরকারের এই পদক্ষেপকে সমর্থন করেছে, এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিও। সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত এটি কার্যকর করা যাবে না এবং সংশোধনীটিতে প্রয়োজন হবে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংশ্লিষ্ট সরকারগুলির অনুমোদন। এছাড়া প্রধান রাজনৈতিক দলগুলি দ্বারা অনুমোদিত না হলে সম্ভব হবে না একে কার্যকর করা। হাউস ভেঙে দেওয়া, রাষ্ট্রপতির শাসন বা এমনকি একটি ঝুলন্ত বিধানসভা বা সংসদের কারণে সৃষ্ট বিরতি কিভাবে মোকাবিলা করা যায় সেই সম্পর্কেও জবাবদিহি করতে হবে কেন্দ্রকে। স্বাভাবিক কারণেই এক দেশ এক নির্বাচন কোন পথে কার্যকর করবে বিজেপি তা নিয়েই রয়ে গেল অস্পষ্টতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জিবি হাসপাতালের মেডিকেল সুপার অফিস সংলগ্ন ইউপিএস রুমে বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এই ঘটনায় ফের প্রশ্নের মুখে জিবি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। কোভিড পরিস্থিতিতে জীবিতে অক্সিজেন সরবরাহের লাইনে ত্রুটি বিচ্যুতির একাধিক ঘটনা বারবার সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছে। পরবর্তী সময়ে হাসপাতালের মনিটরিং ব্যবস্থার উন্নতি হয়েছে ঠিকই, তবে নিখোঁজ যে হয়নি তা ফের একবার প্রমাণ হলো বুধবার মেডিকেল সুপার অফিস সংলগ্ন ইউপিএস রুমের অগ্নিকাণ্ডের ঘটনায়। জানা গেছে ব্যাটারি জনিত গন্ডগোলের কারণে এই রুমে আগুনের সূত্রপাত হয়। রুম থেকে গল করে বেরোতে থাকে ধোঁয়া। ঘটনার খবর পেয়ে চট জলদি হাসপাতালে ছুটে যান দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থলে ছুটে আসেন হাসপাতাল প্রশাসন ও টেকনিক্যাল স্টাফরা। দমকল কর্মীদের চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই নিভিয়ে ফেলা হয় আগুনের উৎসমুখ। বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় জিবি। তবে ব্যাটারি জনিত গোলমালের কারণেই যে আগুন লেগেছে সে কথা স্বীকার করে নিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যুক্ত টেকনিক্যাল স্টাফরা। ঘটনায় যে প্রাসঙ্গিক প্রশ্ন উঠে আসছে তা হলো সমগ্র হাসপাতালের ব্যাকআপ রুম হিসেবে ব্যবহৃত এই রুমটিতে যথেষ্ট নজরদারি ছিল কিনা, অথবা কর্তব্যগত কোনো গাফিলতির কারণেই দিন দুপুরে বড়সড় বিপদ দেখা দিয়েছিল কিনা। ফায়ার হয়েছে, আমার যে ব্রেকার পয়েন্টগুলো আছে এমসিসিবি পয়েন্টগুলোতে ফায়ার হয়েছে। তো ধোয়া শেষ হওয়ার পরে আমরা দেখছি লাইন আমরা তুলে দেবো উইদিন 5 to 10 মিনিট। পুরো বিল্ডিং সেফ আছে। উল্লেখ্য, ব্যাটারি ব্যাংক হিসেবে এই কক্ষটিকে ব্যবহার করা হয়ে থাকে বলে উল্লেখ করেন সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যুক্ত টেকনিক্যাল স্টাফরা। শর্ট থাকা ব্যাটারি কিভাবে তাদের নজর এড়িয়ে গেল সেই প্রাসঙ্গিক প্রশ্ন নিয়ে অবশ্য কোনো উত্তর দেননি হাসপাতালের আধিকারিক অথবা কর্মীরা। কমপ্লিটলি ইউপিএস রুম আমাদের এটা। এখান থেকে বিল্ডিং এর করিডোরগুলো ইমার্জেন্সি ওয়ার্ডে একটা দুটো করে লাইট দেওয়া থাকে যেন কোনো ডিজাস্টার বা কোনো। রাজ্য সরকারের ক্রমাগত চেষ্টা সত্ত্বেও সুপার স্পেশালিটি পরিষেবা থেকে জিবি বেশ কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে বলে সচেতন মহলের অভিমত। এদিনের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া জানাননি হাসপাতালের সুপার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2024 সালে 2রা মার্চ লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক চুক্তির 6 মাস পর প্রথমবারের মতো বৈঠকে বসছে তিপ্রামথা ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকার। তবে এই ক্ষেত্রে বৈঠক হবে সচিব পর্যায়ে। নিজেদের কোর এজেন্ডা গ্রেটার ত্রিপুরাল্যান্ড, যার মাধ্যমে উপজাতি ভোট ব্যাংকে ধরে রেখেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং তাঁর তিপ্রামথা দল। তাৎপর্যপূর্ণভাবে এই এজেন্ডার কোনো উল্লেখই নেই ত্রিপাক্ষিক এই চুক্তিতে। গত লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার এবং তিপ্রামথা দলের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2রা মার্চ তারিখে। নতুন দিল্লিতে হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ত্রিপুরার আদিবাসীদের ইতিহাস, ভূমি এবং রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, পরিচয়, সংস্কৃতি এবং ভাষা সম্পর্কিত সমস্ত সমস্যা বন্ধুত্বপূর্ণভাবে সমাধান করার বিষয়গুলি স্বাক্ষরিত হয়েছিল চুক্তিতে। একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করে বিষয়গুলির সম্মানজনক সমাধান নিশ্চিত করা এবং সেগুলি বাস্তবায়নে উল্লেখ করা হয় চুক্তিতে। গত 2রা মার্চ এই চুক্তির 6 মাস পর প্রথমবারের মতো বৈঠকে বসছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ।
কেন্দ্রীয় গৃহমন্ত্রকের সচিব রাজীব কুমারের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি অনুসারে আগামী 20 সেপ্টেম্বর বেলা 12টায় নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে এই বৈঠক, যেখানে উপস্থিত থাকবেন তিপ্রামথা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা। কেন্দ্রীয় গৃহ সচিবের এই বিজ্ঞপ্তি ইতিমধ্যেই ফলাও করে প্রচারও শুরু করে দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। নিজের সামাজিক মাধ্যমে একে অনেকটা নিজের সাফল্য হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন তিপ্রামথা সুপ্রিমো। তবে প্রশ্ন উঠছে, প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য শুধুমাত্র সচিব পর্যায়েরই বৈঠক কি তবে হয়ে উঠছে সফলতার মানদণ্ড? ত্রিপুরার আদিবাসীদের ইতিহাস, ভূমি এবং রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, পরিচয়, সংস্কৃতি এবং ভাষা সম্পর্কিত সমস্ত সমস্যার কথা ত্রিপাক্ষিক চুক্তিতে উল্লেখ থাকলেও তিপ্রামথার গ্রেটার তিপ্রাল্যান্ডের কোনো এজেন্ডার কথা কেন উল্লেখ করেনি প্রদ্যুৎ কিশোর দেববর্মন বা তার তিপ্রামথা দল, তা নিয়েও উঠেছে প্রশ্ন। অথচ 2রা মার্চ ত্রিপাক্ষিক চুক্তির ঠিক 48 ঘন্টা আগে নিজের কোর এজেন্ডার একটি সাংবিধানিক সমাধান খুঁজে পেতে আমরণ অনশন শুরু করেছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং তিপ্রামথা দল। অথচ 2রা মার্চ ত্রিপাক্ষিক চুক্তির ঠিক 48 ঘন্টা আগে নিজের কোর এজেন্ডার একটি সাংবিধানিক সমাধান খুঁজে পেতে আমরণ অনুসরণ শুরু করেছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং তিপ্রামথা দল। অথচ যেই দাবিকে সামনে রেখে প্রথমে এডিসির নির্বাচন, এরপর বিধানসভা নির্বাচন, এমনকি লোকসভা নির্বাচনে প্রায় 90% উপজাতি ভোট নিজেদের পক্ষে টানতে সমর্থ হয়েছে তিপ্রামথা দল, সেই এজেন্ডাকেই ত্রিপাক্ষিক চুক্তিতে উৎস রাখল তিপ্রামথা। ত্রিপাক্ষিক এই চুক্তিটি নির্বাচনী উদ্দেশ্য প্রণোদিত এবং কোনো সমস্যার সুনির্দিষ্ট সমাধানই দিতে পারে না বলে অভিমত রাজনৈতিক সমালোচকদের। তাৎপর্যপূর্ণভাবে 2রা মার্চ যেদিন স্বাক্ষরিত হয়েছিল ত্রিপাক্ষিক চুক্তি, সেই দিনই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নাম লোকসভার পশ্চিম ত্রিপুরা আসন থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল বিজেপি। কিন্তু পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা তখন দেয়নি বিজেপি। পরবর্তী সময়ে এই আসনে তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বড় বোন কৃতি দেবী সিং এর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি। বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে নিজের দলেই সমালোচিত হয়েছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সার্বিক দিক বিবেচনা করে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের এই বৈঠকটির নিট ফল কি হয় তার দিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রথম দফার 24 আসনে ভোট গ্রহণ শুরু হলো জম্মু কাশ্মীরে। নির্বাচন উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে উপত্যকা। 90টি বিধানসভা আসনে নির্বাচন হচ্ছে জম্মু কাশ্মীরে। বুধবার সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হলো প্রথম দফার 24 আসনে। 1 দশক পরে জম্মু ও কাশ্মীরে আবার বিধানসভা ভোট হচ্ছে। 370 ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা খোয়ানোর পাশাপাশি রাজ্যের তকমাও হারিয়েছে জম্মু ও কাশ্মীর। ফলে এই বিগত 10 বছরে অনেক কিছু পাল্টে গিয়েছে উপত্যকার রাজনীতিতে। ভোট গ্রহণ পর্বে সকলকে যোগ দেবার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় তিনি লেখেন, জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় নির্বাচনী এলাকার সকলকে বিপুল সংখ্যক ভোট দিতে এবং গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সকাল 11টা পর্যন্ত 26.72% ভোট পড়ল জম্মু কাশ্মীরে। নির্বাচনের কারণে কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে উপত্যকা। বিভিন্ন জায়গায় চলছে নিরাপত্তা বাহিনীর রুট মার্চ। উল্লেখ্য, নির্বাচন বানচালের চেষ্টায় গত কয়েক মাস ধরে মরিয়া চেষ্টা চালাচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। সেই দিকে খেয়াল রেখে নিরাপত্তা ব্যবস্থাকে সাজানো হয়েছে বহু স্তরে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ভোটার সংখ্যা 23,27,580 জন। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে বদ্ধপরিকর কমিশনও। প্রথম দফায় 219 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কুলমাগের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ ইউসুফ, ডুরেতে কংগ্রেস প্রার্থীর করেছেন গোলাম আহমেদ মীরকে। এছাড়াও ন্যাশনাল কনফারেন্স দলের শাকিনা ইতু, পিডিপির সরতাজ মাদনি, ইলতিজা মুফতি সহ আরো অনেকের ভাগ্য নির্ধারণ করবেন জম্মু কাশ্মীরের মানুষ। 25 সেপ্টেম্বর দ্বিতীয় দফায় 26 আসনে এবং 1 সেপ্টেম্বর তৃতীয় দফা শেষ দফায় 40 আসনে ভোট গ্রহণ হবে জম্মু ও কাশ্মীরে। গণনা আগামী 8 অক্টোবর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
স্কলারশিপের দাবিতে বুধবার জনজাতি কল্যাণ দফতরের অধিকর্তার অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে জনজাতি ছাত্রছাত্রীরা। বিক্ষোভরত জনজাতি ছাত্রছাত্রীদের অভিযোগ, প্রতিশ্রুতি দেবার পরেও তাদের স্কলারশিপের অর্থ দিচ্ছে না জনজাতি কল্যাণ দপ্তর, যার কারণে কোর্স ফি দিতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন ছাত্রছাত্রীরা। 15 তারিখের মধ্যে তাদের স্কলারশিপের অর্থ দেওয়া হবে বলে সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি বলে ক্ষোভের সঙ্গে জানান ছাত্রছাত্রীরা। গুলি দেওয়ার ক্ষেত্রে আমাদের অসুবিধা হচ্ছে। আমাদের যে কোর্স ফি দেওয়ার ক্ষেত্রে আমাদের যারা মেডিকেল স্টুডেন্ট আছে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে, আমাদের বিএড স্টুডেন্ট আছে, মাস্টার ডিগ্রি যারা করছেন, কলেজে যারা পড়ছেন, অবিলম্বে স্কলারশিপের অর্থ দেয়া না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলেই হুঁশিয়ারি দেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। প্রসঙ্গত, স্কলারশিপের অর্থ রিলিজ করার দাবি নিয়ে এর আগেও জনজাতি কল্যাণ দফতরের প্রতিবাদ বিক্ষোভ করেছেন জনজাতি ছাত্রছাত্রীরা। তবে অজ্ঞাত কোনো কারণে চলতি বছরে স্কলারশিপের অর্থ এখনো প্রদান করেনি জনজাতি কল্যাণ দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন এবং ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয় শ্রম দফতরে। বুধবার প্রদান করা হয় এই ডেপুটেশন। মাফিয়ার থাবায় দখল হয়ে যাচ্ছে একাংশ চা বাগান। এছাড়া উপযুক্ত বাসস্থানের অভাবে দুর্বিষহ অবস্থা চা শ্রমিকদের। বাকি রয়েছে তাদের বকেয়াও। এই সব বিষয়গুলি নিয়েই ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। চা এবং রাবার প্ল্যান্টেশন যে সেক্টর, এই সেক্টরের পক্ষ থেকে আমরা শ্রম কমিশনারের কাছে আমরা 7 জনের প্রতিনিধি দল আমরা শ্রম কমিশনারের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। দাবিগুলির মধ্যে অন্যতম হইল বোনাস। আসন্ন পূজা, সেই পূজা উপলক্ষে প্রত্যেক চা বাগান এবং রাবার বাগানে যাতে 20% বোনাস দেওয়া হয় এবং শ্রমিকদের কাজ করলে পরে গ্র্যাচুইটি পায়, প্রভিডেন্ট ফান্ড আছে, এগুলি ঠিকমতো দেওয়া হয় না, এগুলি দেওয়া এবং বাসগৃহ যেগুলি করা হয় শ্রমিকদের বাসগৃহ বাগিচা আইনে বলা আছে এগুলি ঠিকভাবে পাওয়া যায় না। এবং এই যে আজকে ত্রিপুরা যে অধিকাংশ বাগানগুলিতে সেখানে কিছু মাফিয়া, কিছু শাসক দলের চলতি বাহক, তারা বিভিন্নভাবে বাগানগুলি প্রায় বেদখল করার চেষ্টা করে এবং দোকানের বাগানের জায়গা, রাবার বাগানের জায়গা, চা বাগানের জায়গা বিক্রি করে দেওয়া এবং রাস্তা করা, দোকান করা, অফিস করা, বিভিন্নভাবে তারা এগুলি বেদখল হইতেছে। বাগিচা আইনে কথাগুলি বলা আছে যে এগুলি অন্য কোনো কাজে লাগানো যাবে না, কিন্তু এখন গভর্নমেন্টের তরফ থেকে কোনো রকম তদারকি নেই। প্রতিদিন রাজ্যের কোনো না কোনো স্থানে জল ও বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করতে দেখা যায় সাধারণ মানুষদের। এবার বক্সনগর ব্লকের অন্তর্গত কলমচৌড়া থানার মানিক্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় গত 5 দিন যাবৎ নেই কোনো বিদ্যুৎ না থাকার কারণে বিভিন্ন এলাকায় জলের তীব্র সমস্যা দেখা দিয়েছে। ঘটনার প্রতিবাদে বুধবার সকালে বক্সনগর বিশালগড় এলাকায় জল ও বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করেন মানিক্যনগর এলাকার গ্রামবাসীরা। কিছুক্ষণের মধ্যেই আগরতলা ও বিশালগড়গামী বহু বাইক ও গাড়ি আটকে পড়ে। বক্সনগর ও সোনামুড়ায় আসা বিভিন্ন সরকারি কর্মচারী ও সাধারণ মানুষ যাত্রীবাহী গাড়িতে আটকে পড়ে। অবরোধের জেরে প্রায় 2 ঘন্টা যাবৎ দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। অবরোধকারীদের তীব্র আন্দোলন দেখে ঘটনাস্থলে ছুটে যান বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এবং কলমচৌড়া আরক্ষা দপ্তরের আধিকারিকরা। অবরোধকারীদের দাবি অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। জিনিসটা ঠিক করানোর লেগে কিন্তু তারা কোনো সাড়া দিতেছে না। আমরা লোকাল কিছু স্টাফ আছে, তারা কিতা করে কয় তারা দ্বারা হইতো না, এমুক বাবুরে দিত, হেমুকেরে দিত, তারা বলে ডিউটিত নাই, এজনের ডিউটি নাই, এজনে হেজনেরে ঠেলা দিতেছে। কারেন্টের কোনো বিষয়ে তারা পাত্তা দিতেছে। এই যে লাইনটি যে দিয়ে গেছে কেবল তারটি খুবই নিম্নমানের তার, যা দিয়ে কারেন্ট চালানোর মতো বিষয় না। কারেন্ট ছাড়া আমরা যে আগের পুরানা তারটি যে অ্যালুমিনিয়াম তারটি ওইটি যাতে ওনারা আমরা পুরান তারই দেওয়া যাতে কারেন্টটা যাতে আবার আমরা আগের মতো পাই। কিন্তু কারেন্ট ওখানে একজনের বাইত এমন আছে, এমন দিন কিতা হইতেছে যে 8 দিন ধরে 5 বাইত কারেন্ট নাই আর 10 বাইত আছে, একটা সাইড জ্বলে একটা সাইড জ্বলে না, আর অক্ষণ তো একবারে বন্ধ হয়ে দিচ্ছে পুরা। এর লাগিয়ে আমরা জলের আর কারেন্টের লাগিয়ে আমরা রাস্তা অবরোধ করছি। কতদিন যাবত রাস্তা অবরোধ চলছে আর কতক্ষণ অবধি? রাস্তা অবরোধ আমরা সকাল 8টার থেকে বন্ধ করছি, আর যতক্ষণ পর্যন্ত আমাদের কারেন্ট না দিব
লাইট জ্বলায় না দিব। বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে নেশাদ্রব্য পাচারের সময় আটক করা হলো এক টিএসআর জওয়ানকে। তাকে আটক করে সংশোধনাগারে কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা। ধৃত জওয়ানের নাম অঞ্জন দাস। অঞ্জন দাস 11 নম্বর টিএসআর ব্যাটালিয়নে কর্মরত। জানা গেছে অনেকদিন ধরেই জেলের ভেতর নেশাদ্রব্য পাচার করছিল এই টিএসআর জওয়ান। সূত্রের খবর, এই ঘটনার পর জওয়ান অঞ্জন দাসকে ব্যাটালিয়নে ক্লোজ করা হয়েছে। বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে টাকা দিলে মেলে নেশাদ্রব্য, এমন অভিযোগ অনেকবার সামনে এসেছে। অভিযোগ পাবার পরে সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকরা নড়ে চড়ে বসে ও নজরদারি রেখে এই জওয়ানকে আটক করে। বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে নেশাদ্রব্য পাচারের সময় আটক করা হলো এক টিএসআর জওয়ানকে। তাকে আটক করে সংশোধনাগারে কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা। ধৃত জওয়ানের নাম অঞ্জন দাস। অঞ্জন দাস 11 নম্বর টিএসআর ব্যাটালিয়নে কর্মরত। জানা গেছে অনেকদিন ধরেই জেলের ভেতর নেশাদ্রব্য পাচার করছিল এই টিএসআর জওয়ান। সূত্রের খবর, এই ঘটনার পর জওয়ান অঞ্জন দাসকে ব্যাটালিয়নে ক্লোজ করা হয়েছে। বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে টাকা দিলে মেলে নেশাদ্রব্য, এমন অভিযোগ অনেকবার সামনে এসেছে। অভিযোগ পাবার পরে সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকরা নড়ে চড়ে বসে ও নজরদারি রেখে এই জওয়ানকে আটক করে। মাটি ধসের কবলে পড়ে গুরুতর আহত এক মহিলা। বুধবার এই ঘটনা সংঘটিত হয় কাঁকড়াবন থানাধীন রানীটিলা এলাকায়। আহত মহিলার নাম খালেমা বিবি। ঘটনার বিবরণে জানা যায়, রেগার কাজের জন্য স্থানীয় এলাকায় মাটি কেটে ফেলা হচ্ছিল। সেখানে আচমকা মাটি ধসে শরীরের উপর পড়ার ফলে আহত হন খালেমা বিবি নামের এই মহিলা। তাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। আহত মহিলা খালেমা বিবিকে দেখতে আসেন কাঁকড়াবন ব্লকের ভিডিও অনিন্দ দত্ত মজুমদার। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আহত মহিলা খালেমা বিবি। ঘটনাটা হয়েছে কি, রেখার কাজ করতে যায়, তো হঠাৎ করে তোমার মাটি আলাদা মাটি বসছে আর কি, মানে গায়ের পায়ের মধ্যে বাইকে। আচ্ছা, কোন জায়গায় ঘটনাটা হয়েছে? কাকড়ানি। আচ্ছা, রেখার কাজ করতে গিয়েছিল। আচ্ছা, এখন কোন জায়গায় নিয়ে আসছো? টেপানি হসপিটাল নিয়ে এসেছি, ডিস্ট্রিক্ট টেপানি হসপিটাল। নাম কি ওনার? হ্যাঁ, খালেমা বিবি। স্ত্রীকে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগে এক টিএসআর জওয়ানকে গ্রেফতার করেছে বিশালগড় মহিলা থানা পুলিশ। অভিযুক্ত জওয়ানের নাম স্বপন দাস। অভিযোগ, পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় জওয়ান স্বপন দাস। গুরুতর আহত অবস্থায় তাঁর স্ত্রীকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে মৃত্যু হয় স্ত্রীর। ঘটনার পর টিএসআর জওয়ান স্বপন দাসের বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় অভিযোগ দায়ের করেন মৃত বধূর পরিবার পরিজনেরা। সেই অভিযোগ মূলে টিএসআর জওয়ান স্বপন দাসকে গ্রেপ্তার করে বিশালগড় মহিলা থানার পুলিশ। বুধবার ধৃত স্বপন দাসকে আদালতে তোলে পুলিশ। উল্লেখ্য, সাম্প্রতিক মাসে রাজ্যে পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে সংগঠিত হিংসার ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন গৃহবধূ। এসব ঘটনায় স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন মৃত বধূদের পরিবার পরিজনেরা। স্ত্রীর গায়ে আগুন লাগাইছে। আগুন লাগার পরে এলাকার মানুষজন আছে, আর মহিলার বাপের বাড়ির লোকজন এসেছে, এসে বিশালগড় হাসপাতালে নিয়েছে। সেখান থেকে রেফার করেছে জিবিতে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও এর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।